নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে আলোচনা করব। ভারতবর্ষে সিএএ যে বিল বা যে আইন তা কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়েছে সারা ভারত জুড়ে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই সিএএ বিল সম্পর্কিতে এবং জেনে নেব যে সিএএ বিল কি, কবে পাস হয়েছিল, এখন কীভাবে তা ইমপ্লিমেন্টেশন হলো, তার সাথে সিএএ বিল নিয়ে তার পজিটিভ দিক কী আছে আর কী সমস্ত নেগেটিভ দিকগুলি আছে যার জন্য সিএএ বিল নিয়ে এত সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আজকের ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের জন্য। এমনকি যে সমস্ত পরীক্ষাগুলি সামনে আসছে মিসলেনিয়াসের টপিক হিসাবে সিএএ ইমপ্লিমেন্টেশন বা আইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে ইন্টারভিউর জন্য কিন্তু এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো করে দেখুন। সিএ বিল অত্যন্ত বিতর্কিত। তো এই ভিডিও শুরু করার আগে, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, তাই আমাদের হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষা পাক, ভারতবর্ষের শান্তি বজায় থাকুক, এই নিয়ে কোনো যেন বিতর্ক না হয়। তো আজকের ভিডিও ভিডিও হচ্ছে যে হোম মিনিস্টার অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2024 আজকে জারি করেছে, অর্থাৎ 11ই মার্চ জারি করেছে। কখন? সেটা হচ্ছে যে লোকসভা ভোট 2024 যে লোকসভা ভোট তার আগে নোটিফিকেশান দিয়ে গেজেট প্রকাশিত করে সারা ভারতবর্ষ জুড়ে একই সময় কিন্তু লাগু হলো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024। এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এই যে রুলস, এটি ভালোভাবে জানতে গেলে আমাদেরকে 5 বছর আগে যেতে হবে, যেটা ছিল হচ্ছে সিএবি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা 2019 সালে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে আমাদের সংসদে পাস করেছিল। পার্লামেন্টের প্রথমে লোকসভাতে, তারপর রাজ্যসভাতে পাস করা হয় 2019 সালের ডিসেম্বর মাসের 9-10 তারিখ করে। আর তার দু এক দিনের মধ্যেই আমাদের রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ সেখানে কিন্তু স্বাক্ষর করেছিলেন। আর সেখানেই কিন্তু সিএবি যেটা অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্টে পরিণত হয়। আর সেখান থেকে নাম হয়েছিল কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু 5 বছরে কিন্তু সেটা ঠান্ডা ঘরে চলে গেছিলো, সেখানে কিন্তু ইমপ্লিমেন্ট কিন্তু হয়নি। আজকে বা এখন 2024 সালে সেটি ইমপ্লিমেন্ট করলো সারা ভারত জুড়ে আমাদের কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগে। আর সেই নিয়েই কিন্তু যে রুলস, যে আইন জারি করা হলো সেটাই হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস। এখন এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কি, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের সকলকে জানতে হবে। প্রথমে বলে দিয়েছি যে সিএএ বিল পাস হয়েছে ডিসেম্বর মাসে 2019 সালে। এখন সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি সেটা জানতে হবে যে পিউপিল অফ 6 রিলিজিয়ন অর্থাৎ 6টি ধর্মের মানুষ। কোন কোন 6টি ধর্ম? 6টি ধর্ম হচ্ছে হিন্দু, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান আর হচ্ছে পার্সি আর শিখ। এই 6টি ধর্মের মানুষ যারা পার্শ্ববর্তী ভারতের দেশ থেকে এসছে। কোন কোন দেশগুলি আছে? দেশগুলি হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসছে। বিশেষ করে এই 3টি পার্শ্ববর্তী দেশ কিন্তু ইসলামিক নেশন বা ইসলামিক ডমিনেটেড নেশন, কিংবা সেখানে কিন্তু মুসলিম ধর্মের মানুষের কিন্তু মেজরিটি বেশি আছে। এখন এই যে 6টি ধর্মের মানুষকে ভারতবর্ষে কী দেওয়া হবে না, পার্মানেন্ট সিটিজেনশিপ দেওয়া হবে, যারা ওই দেশ থেকে ভারতবর্ষে চলে এসছে 2014 সালের আগে। এখন কেন্দ্র সরকার এর যে কারণ দেখাচ্ছে, মেনলি যে কারণ দেখাচ্ছে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, যে এই 3টি দেশ যেহেতু মুসলিম ডমিনেটিং বা মুসলিমের সংখ্যাগরিষ্ঠতা বেশি আছে, তারাই কিন্তু এই সংখ্যালঘু এই 6টি ধর্মের মানুষের উপর অত্যাচার করেছে বিভিন্ন সময়, তাই তারা বাধ্য হয়ে এদেশে চলে এসছে। এমন এমন অভিযোগ আসছে যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে যে পরিমাণে সংখ্যা লঘু অর্থাৎ হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের মানুষ ছিল, তাদের সংখ্যা কিন্তু এখন ব্যাপক কমে গেছে। অনেকে কী হয়েছে, বাধ্য হয়ে ধর্মান্তরিত হয়েছে, অনেকে এদেশে চলে এসছে। যারা বিতাড়িত হয়ে ওদেশ থেকে চলে এসছে তাদেরকে পার্মানেন্ট সিটিজেনশিপ দেওয়ার এই আইনটাই হলো সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। কিন্তু এই যে 6টি ধর্মকে দেওয়া হয়েছে সিটিজেনশিপ দেওয়া হবে, যারা সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু কাদেরকে দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে না মুসলিম ধর্মের লোকেদেরকে। আর এটাই কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের গুরুত্বপূর্ণ একটা
বিষয়। আর সেই কারণে কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ হয়েছে। এখন এই যে প্রোটেস্ট হয়েছে, অর্থাৎ 2019 সালে এই বিল সংসদে বা পার্লামেন্টে পাস হওয়ার পরে কিন্তু সারা ভারত জুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। কী কারণে শুরু হয়? মেনলি যে কারণটা হচ্ছে, এখানে কিন্তু মুসলিমদেরকে দেয়া হয়নি, অর্থাৎ 6টি ধর্মের মানুষ পাচ্ছে, শুধুমাত্র মুসলিমদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। সেই কারণে কিন্তু আন্দোলন জোরে উঠেছে, কারণ সেই কারণে কিন্তু আন্দোলন জোর হয়ে উঠেছিল। এই কারণে বলা হচ্ছিল যে যারা মুসলিমরা এই 3টি দেশ থেকে ভারতবর্ষে এসছে, তারা কিন্তু অনেক দিন আগে এসছে, এরকম অনেক আছে আসছে, তারা কিন্তু অলরেডি ভারতের নাগরিক হয়ে গেছে, ভারতের নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। এখন তারা যদি যেখানে নাগরিকত্ব না পায়, তাহলে কিন্তু তারা নিজেদেরকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারবে না। আর তার ফলে যদি সিএএ এর পরে যদি এনআরসি করা হয়, ন্যাশনাল রেজিস্ট্রেশন ফর সিটিজেনশিপ, তাহলে কিন্তু এরা বাদ পড়ে যাবে। বাদ পড়লে কিন্তু এদের উপর খুব ক্ষতি হয়ে যাবে। বাদ পড়লে কিন্তু এদের কপালে কষ্ট আসবে। এরা কোথা থেকে যাবে? থাকবে না চলে যাবে? কোথায় যাবে? কী অবস্থায় থাকবে? এই নিয়ে কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু খুব চিন্তায় আছে। সেই কারণে কিন্তু ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল সেই সময়ে। কোথায় কোথায় আন্দোলন হয়েছিল? দিল্লির শাহিনবাগে দীর্ঘদিন আন্দোলন চলেছে, কলকাতার পার্ক সার্কাসে দীর্ঘদিন আন্দোলন চলেছে, এমনকি কেরালা, ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্য সরকার কিন্তু, যেগুলো হচ্ছে কেন্দ্র সরকারের বিরোধী রাজ্য সরকার, অর্থাৎ বিজেপি বিরোধী রাজ্য সরকার আছে, তারা কিন্তু এর বিরুদ্ধে রেজলিউশন পাস করেছিল তাদের বিধানসভায়, যে আমাদের রাজ্যে আমরা এই আইন বা এই যে বৈষম্যমূলক আইন কিন্তু জারি করতে দেব না। এমনকি কিছু কিছু জায়গায় কিন্তু ব্যাপক হিংসাত্মক আন্দোলন কিন্তু তখন ছড়িয়ে পড়ে। আর সেই সময় 2020 সালের প্রথমের দিকে আসে কি কোভিড প্যান্ডেমিক। আর কোভিড প্যান্ডেমিক যখন চলে আসে, তখন মানুষ প্রাণ বাঁচাতে বদ্ধপরিকর হয়ে পড়ে, আর তখন এই আন্দোলন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সিএও কিন্তু তখন ঠান্ডা করে চলে যায়। তখন কিন্তু আর একে যে জারি করা হবে বা একে যে কার্যকর করা হবে, সেই নিয়ে কিন্তু কোনো প্রসঙ্গ আসেনি। এখন এই প্রসঙ্গ আসছে এবং সারা ভারতে সিএকে লাগু করা হয়েছে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার, কেরালা সরকার, এরা যে রেজলিউশন জারি করেছিল, যে পাস করেছিল তাদের বিধানসভাতে, যে আমরা সিএএ জারি করবো না আমাদের রাজ্যে, তাদের কাছে কি সে ক্ষমতা আছে? সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন বর্তমানে এই যে আবার নতুন করে সিএএ সারা ভারত জুড়ে লাগু হলো, এখনও কিন্তু কেরালা সরকার বলেছে যে আমাদের রাজ্যে এটা চালু হবে না। ওয়েস্ট বেঙ্গল সরকার বলেছে যে আমাদের রাজ্যে কোনো মতেই এটা কিন্তু চালু হবে না। কিন্তু সত্যিই কি কোনো রাজ্য সরকার পারে এটাকে আটকাতে? পারে না। কারণ নাগরিকত্বের আইন শুধুমাত্র আছে আমাদের কেন্দ্র সরকারের কাছে, কোনো ক্ষমতা নেই রাজ্য সরকারের কাছে যে রাজ্য সরকার এটাকে কোনো মতে কিন্তু আটকাতে পারে না। তাহলে এটাকে কীভাবে আটকানো যাবে? আটকানোর একটি মাত্র গুরুত্বপূর্ণ উপায়, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আর এখানে কিন্তু এই সিএএ নিয়ে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে একাধিক কিন্তু মামলা হয়েছে। আর আমরা জানি আমাদের সংবিধানের রক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্ট। যে সরকার ক্ষমতায় আসবে, তার যত সংখ্যক সিট থাকুক না কেন, তারা কিন্তু নিজেদের ইচ্ছামতো কোনো আইন পাশ করতে পারবে না। যদি পাস করেও দেয়, তাহলে কিন্তু কে দেখবে? দেখবে হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে সেটা সুপ্রিম কোর্টে মামলা হবে। সুপ্রিম কোর্ট যা রায় দিবে, সেটা কিন্তু মেনে নিতে হবে কেন্দ্র সরকারকে বা সেই ক্ষমতাধীন সরকারকে। তাহলে একমাত্র আটকাতে পারে কে? সুপ্রিম কোর্ট পারে। সুপ্রিম কোর্ট যদি দেখে যেখানে বৈষম্য হচ্ছে, তাহলে এটাকে তারা বাতিল করতে পারে। আর তাহলে এই আইনটা বাতিল হয়ে যাবে। আর সুপ্রিম কোর্টে যদি দেখে যে কোনো অসুবিধা নেই, তাহলে এই আইন কিন্তু লাগু থাকবে। আর এক পরোক্ষভাবে এটাকে আটকানো যায়, যেটা হচ্ছে মাস প্রোটেস্ট। যদি সারা ভারতের মানুষ যদি এটাকে প্রোটেস্ট করে, যেমন এই যে কৃষি আইন পাস করা হয়েছিল, কৃষি আইনের সময় কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছিল। আর ব্যাপক আন্দোলনের ফলে কিন্তু সরকার বাধ্য হয়েছিল কৃষি আইনকে বাতিল করতে। কিন্তু যখন কোনো আন্দোলন হবে, মনে রাখতে হবে আন্দোলনটা কিন্তু হিংসাত্মক আন্দোলন হওয়া চলবে না। হিংসাত্মক আন্দোলন হলে কিন্তু উল্টে গোলমাল হয়ে যেতে পারে, সরকার পক্ষ সেখানে পজিটিভ দিক পেয়ে যেতে পারে। সেখানে কি শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, তবে কিন্তু এটা বাতিল হতে পারে। তাছাড়া কিন্তু কারো ক্ষমতা নেই এই আইনকে বাতিল করার। এখন এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, তার আগে কতবার বিল পাস হয়েছে? 1955 সালে প্রথম কিন্তু বিল পাস হয়েছিল, যেখানে বলেছিল যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে ভারতের নাগরিক, কিংবা যাদের ভারতের মা বাবা কেউ না কেউ ভারতীয়, তারা কিন্তু ভারতের নাগরিক। এরপরে 1982 সালে একবার পাস হয়েছে, সংশোধন হয়েছে। 2003 সালে সংশোধন হয়েছে, 2005 সালে সংশোধন হয়েছে, 2015 সালে সংশোধন হয়েছে, যেখানে বলা হয়েছিল যে 11 বছরের বেশি যদি ভারতে থাকে, তবে কিন্তু তারা ভারতের নাগরিকত্ব হবে। কিন্তু 2019 সালে যে আইন পাস করা হয়েছে, সেখানে বলেছে যে অত বছর না, মাত্র যদি 5 বছর ভারতে কেউ থাকে, তাহলে কিন্তু সে ভারতের নাগরিকত্ব পাবে। এখন
এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যে নাগরিকত্ব দেওয়া হবে, কীভাবে মানুষ অ্যাপ্লাই করবে, মেনলি সরকার থেকে বলা হয়েছে যে অ্যাপ্লাই করা হবে অনলাইনের মাধ্যমে। আর সরকার সেখানে কিন্তু একটা যে পোর্টাল জারি করেছে, সেই পোর্টালে গিয়ে নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস, কী কারণে এসছি, কোন দেশ থেকে এসছি, বর্তমানে আমি কোন জায়গায় আছি, আমার কি ডকুমেন্টস আছে, আর নিজের ছবি ইত্যাদি দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় বলে দিতে হবে যে কি আমি ভারতের নাগরিকত্ব চাই, আর ভারত নাগরিকত্ব পেলে আমি কোনো দেশের নাগরিকত্ব রাখবো না। তবেই এই যে অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লাই করার পরেই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে সিনিয়র অফিসারকে বসানো হবে, যে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস খতিয়ে দেখবে, তারপরে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তার ভ্যালিড কারণগুলি দেখা হবে, তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এ হচ্ছে নতুন অ্যাপ্লাইয়ের নিয়ম। এখন এই যে সিটিজেনশিপ অ্যাক্ট, এর পজিটিভ দিক আছে কি আর নেগেটিভ দিক আছে কি? মেনলি পজিটিভ দিক হচ্ছে যে রিফিউজিরা পার্মানেন্ট সিটিজেনশিপ পাবে। অর্থাৎ যে সমস্ত উদ্বাস্তুরা যারা এই তিনটি দেশ থেকে বিভিন্ন কারণে, সেখানকার মেজরিটি যারা ধর্মের মানুষ আছে তাদের অত্যাচারে বাধ্য হয়ে দেশে পালিয়ে এসছে, কিংবা অন্য কোনো কারণে এই দেশে চলে আসছে, এই দেশকে তাদের নিজের দেশ হিসেবে আপন করে নিয়েছে, তারা কিন্তু এতদিন কিন্তু কোথাও না কোথাও তাদের একটা সংশয় ছিল যে নাগরিকত্ব নিয়ে কী হবে না হবে, আমাদেরকে হয়তো আবার ফিরে যেতে হতে পারে আমাদের দেশে, সেই যেখানে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, তাদের কিন্তু আর কোনো ভয় থাকবে না। তারা এখন থেকে পার্মানেন্টলি ভারতের সিটিজেনশিপ পেয়ে যাবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সত্যি এটা প্রয়োজন আছে। কারণ যারা ওদেশ থেকে দেশে এসছে তারা কিন্তু এখনও মাঝে মাঝে গোলমালে থাকে বা কনফিউশনে থাকে। তারা যদি একবার সিটিজেনশিপ পেয়ে যায়, তারা কিন্তু সেই দীর্ঘশ্বাস ছাড়বে যে না, এরপর থেকে আর কোনো চিন্তা নেই। নেক্সট কি, ইললিগাল মাইগ্রেন্ট নো টু ইন্ডিয়া ইন ফিউচার। ইললিগাল যারা হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারী, তারা কিন্তু আমাদের দেশে আর আসবে না। কারণ এই তিনটি দেশ থেকে অনেক সময় লুকিয়ে লুকিয়ে আমাদের দেশে প্রবেশ করে যায়, দিয়ে এই দেশে থাকতে শুরু করে দেয়। এখন তারা দেখছে যে যদি আমরা কোনো মতে চলেও যাই, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের জীবনে কপালে কষ্ট আছে। সরকার কিন্তু কঠোর আইন করে দিয়েছে, আমরা আগামী দিন হয়তো আর কোনোদিনই সিটিজেনশিপ পাবো না, তাহলে আমাদের কিন্তু ওখানে গিয়ে সমস্যা হবে, তাহলে কিন্তু আমরা আর ভারতে যাব না। আরেকটা কী আছে, বোথ সিটিজেনশিপ নো। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা বর্ডার এলাকায় বাস করে, সবাই না, কেউ একজন, তাদের কিন্তু এদেশেরও নাগরিকত্ব আছে, ও দেশেরও নাগরিকত্ব আছে, এদেশেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওদের দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, বিভিন্ন কার্ড আছে। এটা কিন্তু হবে না। এখানে যখন নাগরিকত্ব দেওয়া হবে, বলে দেওয়াই হবে যে তুমি শুধুমাত্র ভারতের নাগরিকত্ব পাচ্ছ, তুমি তাছাড়া কোনো দেশের নাগরিকত্ব কিন্তু আর রাখতে পারবে না। কারণ ভারতবর্ষের সিটিজেনশিপ কিন্তু একটাই আছে, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ ভারতবর্ষে চালু আছে, দ্বি নাগরিকত্ব নেই। আর একটা কী হবে যে পপুলেশন ডিক্রিজ হবে। এই যে অনুপ্রবেশকারীর কারণেই কিন্তু ভারতবর্ষে ব্যাপক পপুলেশন বেড়ে গেছে। আর আমরা জানি আমাদের দেশের এই যে ব্যাপক পপুলেশন বৃদ্ধি, এটা কিন্তু একটা প্রতিকূলতা। তাই পপুলেশন যদি কমতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের যে সামগ্রিক উন্নয়ন কিন্তু হবে, অর্থাৎ পপুলেশন আমাদের কমানো উচিত, এটাও কিন্তু একটা কারণ। এখন এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এর নেগেটিভ দিক কী আছে, কেন এ নিয়ে এত বিতর্ক, কেন এ নিয়ে এত আন্দোলন চলছে? তার মেন কারণ হচ্ছে যে নট ইনক্লুড মুসলিম। এখানে যে 6টি ধর্মের মানুষকে ইনক্লুড করা হয়েছে, সেখানে কিন্তু যে এই মুসলিমদেরকে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে বলে কিন্তু সব থেকে এখানে বিতর্কের কারণ। কারণ আমরা জানি ভারত হচ্ছে সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ, তাই ধর্মের ভিত্তিতে কিন্তু ভারতে কোনো আইন প্রণয়ন করা চলবে না, এটা আমরা জেনে এসেছি। এটা কিন্তু আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার। আর এই বেসিক স্ট্রাকচারের মধ্যে কিন্তু আর একটা যেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাই ভারতবর্ষে কোনো আইন তৈরি হবে না ধর্মের ভিত্তিতে, এটাই কিন্তু একটা সংবিধানের একটা প্রভিশন আছে। আর এটাই কিন্তু এখানের মূল বিতর্কের কারণ। এখানে বলা হচ্ছে যে অনেক মুসলিমও আছে যারা ওই দেশ থেকে এদেশে চলে এসছে, তারা কিন্তু এদেশকে নিজের দেশ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এখন যদি তারা নাগরিকত্ব না পায়, এরা নাগরিকত্ব পাচ্ছে, তারা যদি নাগরিকত্ব না পায়, দেখা যাবে দুদিন বাদে এনআরসি হবে, তখন কিন্তু তাদের কাছে নাগরিকত্বের কোনো প্রমাণপত্র থাকবে না, তখন তাদেরকে কিন্তু খুব করুণ অবস্থা হতে পারে, তাদের কী করবে বুঝে উঠতে পারছে না। এই কারণে কিন্তু এই প্রতিবাদ হচ্ছে। এখন সরকার বলছে যে মুসলিমদেরকে আমরা কেন দেবো, কারণ মুসলিমরা তো এই যে 3টে দেশ যেখানে মেজরিটি হচ্ছে মুসলিম, সেখানে তারা তো অপ্রেসড হয়নি বা অত্যাচারিত হয়নি, শুধুমাত্র এই ধর্মের মানুষ যারা সংখ্যালঘু তারাই হচ্ছে সেখানে অপ্রেসড হয়েছে বা সেখানে অত্যাচারিত হয়েছে, তাই তাদেরকে আমরা নাগরিকত্ব দিচ্ছি। কিন্তু তা নয়, মুসলিমরাও বা মুসলিমদের একটা কমিউনিটিও কিন্তু এই 3 দেশে কিন্তু হচ্ছে অত্যাচারিত হয়। যেমন পাকিস্তানে যে আহমদিয়া যে মুসলিম কমিউনিটি আছে, এরা কিন্তু পাকিস্তানের যে উচ্চবংশীয় যে
মুসলিমরা আছে তাদের দ্বারা ব্যাপক অত্যাচারিত হয়, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এরাও কিন্তু অত্যাচারিত হচ্ছে, যদি একই অত্যাচারিত হওয়ারই যদি মেন ইস্যু হয় তাহলে কিন্তু এরাও সুযোগ পাওয়া উচিত, এটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে বা বিরোধীরা এই কথা বলছে। বিরোধীরা আরও একটা যুক্তি দিচ্ছে যে অনলি 3 নেশন, মাত্র 3টে দেশই কেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে কেন, এছাড়াও আমাদের যে বাকি যে প্রতিবেশী দেশগুলি আছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষ কিন্তু অত্যাচারিত হয় সেখানের উচ্চবংশীয় বা তাদের মেজরিটিদের দ্বারা। যেমন তামিলরা শ্রীলঙ্কাতে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে এসছে, এটি আমরা জানি। আবার তিব্বতে বুদ্ধিস্টরা অত্যাচারিত হয়ে এসছে, আমরা জানি। এমনকি নেপালের যে মাদেশি গোষ্ঠী আছে তারাও কিন্তু অত্যাচারিত হয়ে এসছে, তাই তাদেরকেও এখানে সিটিজেনশিপ দেওয়া উচিত ছিল। তাহলে শুধুমাত্র কি মুসলিমদেরকে ডিপ্রাইভ করার জন্যই এটাকে করা হয়েছে, 3টে দেশকে বেছে নেওয়া হয়েছে? সরকার বলছে যে সেটা পরের বিষয়, আমরা 3টে দেশকে ঠিক করেছি, 3টে দেশকে দেবো, পরবর্তী ক্ষেত্রে হলে তাদেরকে দেবো, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র মুসলিম 3টে দেশকে বেছে নেওয়া হয়েছে, এদেরকে বেছে নেওয়া হয়নি, এখানে কিন্তু বিরোধীরা একটা অভিযোগ তুলছে। আর কি, আফটার সিএ এনআরসি, আমরা জানি যে যদি এখন সিএ হলো, সিটিজেনশিপ পেলো, তারপরে এনআরসি হলো, আর আমরা দেখেছি আসামে যখন এনআরসি হয়েছিল তখন কিন্তু ব্যাপক একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, প্রবলেমেটিক তৈরি হয়েছিল। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষের কিন্তু ডকুমেন্টসে প্রবলেম আছে, কারণ নামে ভুল আছে। আধার কার্ড যখন করা হয়েছিল দেখেছি আমরা ব্যাপক নামে ভুল হয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশে বিভিন্ন সময় যে প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, ভূমিকম্প হয়, কিংবা যে ঘূর্ণিঝড় হয়, আমাদের কিন্তু অনেক সময় বাড়িঘর পুড়ে যায়, সেখানে আমরা ডকুমেন্টস হারিয়ে ফেলি। অর্থাৎ যাদের ডকুমেন্টস বয়ে গেছে, ডকুমেন্টস নেই, তারা কি করবে? তারা তো নাগরিকত্ব প্রমাণ দিতেই পারবে না, তাদের জন্য কিন্তু খুব সমস্যা। শুধু তাই নয়, যখন এই যে এনআরসি করা হবে বা সিএএ করা হবে, করতে গেলে সিস্টেমে বিরাট প্রবলেম থাকে। আমরা দেখেছি আধার কার্ডে ব্যাপক ভুল হয়েছে, বা রেশন কার্ডে ব্যাপক ভুল হয়েছে। অর্থাৎ যদি এই সিস্টেমের প্রবলেমের জন্য যদি কোনো মানুষ যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে তারা কী করবে? কারণ এখানে আমরা জানি যে সারা দেশে একসঙ্গে যদি হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। আর এটা কিন্তু আমরা দেখেছি আসামে দেখেছি যে যতজন মানুষ তার থেকে বেশিরভাগ হিন্দুরা দেখছি সেখানে এনআরসির আওতায় পড়ে গেছে। এমনকি আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ, তার পরিবারের লোক এনআরসির বাইরে পড়ে গেছে। পুরো একটা কনফিউশন তৈরি হয়েছে, আর এই কনফিউশন কিন্তু তৈরি হবেই, কারণ আমরা জানি আমাদের দেশে কোনো জিনিস কিন্তু সঠিকভাবে একবারে হয়নি, আর এটা কিন্তু খুব খারাপ দিক হবে কনফিউশন নিয়ে। নেক্সট হচ্ছে আসামে প্রোটেস্ট হচ্ছে। আসামে কিন্তু সেই সময় একটা ব্যাপক প্রোটেস্ট হয়েছিল, কিন্তু আসামের প্রোটেস্টটা কিন্তু অন্য। আসামের লোকেরা যারা অনুপ্রবেশকারী আছে কাউকে সিটিজেনশিপ দিতে চায় না, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে পার্সিক হোক, সে শিখ হোক, তারা এই অবৈধভাবে প্রবেশকারীদেরকে সিটিজেনশিপ দিতেই চায় না। এখন যখন সরকার তাদেরকে সিটিজেনশিপ দিচ্ছে এই 6টি ধর্মের মানুষকে, তখন কিন্তু আসামে ব্যাপক আন্দোলন আবার গড়ে উঠতে পারে বা গর্জে উঠতে পারে, সেটা কিন্তু সরকারের পক্ষে খুব সমস্যা হবে। সামনেই ভোট আছে। আর কি, এই যে সিএএ, এই যে এনআরসি, এটা কিন্তু সবাই একটা কনফিউশনের মধ্যে আছে, কী হবে বুঝতে পারছে না। যাদের কাছে ডকুমেন্টস আছে তারাও একটা ভয় পাচ্ছে যে কী হবে না হবে। আবার যারা মুসলিম ধর্মের মানুষ তারা ভয় পাচ্ছে, এমনকি হিন্দু ধর্মের মানুষেরও কিন্তু ভয় পাচ্ছে, কারণ এই যে সিস্টেমেই তো প্রবলেম, তার ফলে ব্যাপক কনফিউশন তৈরি হচ্ছে। আর এই কনফিউশন তৈরি হলে কিন্তু আমরা দেখেছি আগের বারে অনেক মানুষের মৃত্যু হয়েছিল এই চিন্তায়। আবার কি, এরপর যে বিভিন্ন প্রোটেস্ট হতে পারে, প্রোটেস্টের ফলে কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে, মানুষের জনজীবনে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে। এটা হচ্ছে নেগেটিভ দিক এই সিএএর। এখন এই যে ভোটের আগে সিএ জারি হলো, ভোটে কেমন এফেক্ট পড়বে? ভোটে কিন্তু এর একটা ব্যাপক এফেক্ট পড়বে বলে সমালোচকরা বা বিশেষজ্ঞরা মনে করছে। বিরোধীরা বলছে যে এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে সবথেকে বড় দুর্নীতি হয়েছে বলা হচ্ছে, যার সঙ্গে নাকি যে আমাদের শাসক দল কোনো না কোনোভাবে যুক্ত। 1 দিনের মধ্যেই ইলেকটোরাল বন্ডের যে দুর্নীতি কিন্তু সামনে আসতে চলেছে সাধারণ মানুষের। তাহলে সাধারণ মানুষের সেই দুর্নীতির থেকে মুখ ঘোরাতে হয়তো সরকার রাতারাতি সিএ জারি করলো। আবার সরকার বলছে যে আমরা তো আগের থেকেই বলেছি করব, আমরা এতদিন সময় নিয়েছিলাম সঠিকভাবে নিয়মকানুন তৈরি করার জন্য, তো আমাদের এখন হয়ে গেছে, তো আমরা এখন করব, এর সঙ্গে ভোটের কোনো সং নেই। আর কি, এখন রিফিউজিরা যারা এই যে মতুয়া ভাই বোনেরা দীর্ঘদিন সিটিজেনশিপের আশায় ছিল, তারা এতদিন বাদে সিটিজেনশিপ পেতে চলেছে, এটা কিন্তু তাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হচ্ছে, তাদের আশা কিন্তু বুক বাঁধছে। অর্থাৎ এই সমস্ত সম্প্রদায়ের ভোট কিন্তু বিজেপির দিকে যাওয়ার ব্যাপক চান্স আছে, এবং কি হিন্দু ভোটও একটা ব্যাপক কিন্তু আমরা জানি বিজেপির দিকে এর ফলে যাওয়ার চান্স আছে। অন্যদিকে যে সংখ্যালঘু ভোট আছে বা মুসলিম ভোট আছে, সেটা কিন্তু একটা প্রবলেমেটিক হবে, কারণ সংখ্যালঘুরা মুসলিমরা কিন্তু ভয় পাচ্ছে যে আমাদের মধ্যে ইনক্লুড করা হয়নি, কী হবে না হবে বুঝতে পারছে না। তার ফলে শাসক দলের যে বিরোধী পার্টিগুলি আছে, টিএমসি, কংগ্রেস, সিপিএম বা আদার্স, তাদের দিকে কিন্তু একটা ভোট যাওয়ার সম্ভাবনা আছে।
আর কি ইন্টালেকচুয়াল ভোট, যারা বুদ্ধিজীবী তাদের কাছে কিন্তু ভোটটা একটা গুরুত্বপূর্ণ। আমরা জানি তারা জানে যে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে একটা ধর্মকে বঞ্চিত রাখা তারা মানতে পারছে না। এর ফলে এই ইন্টালেকচুয়াল ভোট দিয়েও কিন্তু এই শাসক দলের বিরুদ্ধে যেতে পারে। এই হচ্ছে ভোটের ব্যাপার। এখন ভোটের ব্যাপার আমাদের লাগবে না, আমাদের মেন লাগবে কি, যে কম্পিটিটিভ এক্সামে পড়ার জন্য সিএএ বিল কবে পাস হয়েছিল এবং তার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কোন কোন ধর্মেতে ইনক্লুড আছে, কাকে এক্সক্লুড করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তার সাথে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে নাগরিকত্ব নিয়ে কেন্দ্র সরকারের কাছে কী ক্ষমতা আছে, রাজ্য সরকারের কিছু ক্ষমতা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি আসছে সেখানে কিন্তু এরকম কোশ্চেন থাকতেই পারে, কারণ এটা কারেন্ট টপিক এবং বিতর্কিত টপিক। এই হলো আজকের ভিডিও। ভিডিও শেষে আরও একবার বলি, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে স্কুলে যাই, একসঙ্গে পড়াশোনা করি, একসঙ্গে ঘুরে বেড়াই। তো ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পাক, ভারতবর্ষের শান্তি দীর্ঘদিন বজায় থাকুক। আর আমার ভাই বোনেরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষিত হয়ে বেকার হয়ে চাকরির জন্য চেষ্টা করছে, তাদের দ্রুত তাদের জন্য চাকরি নেমে আসুক। ভোটে এই বেকারত্ব একটা ইস্যু হোক। আমি চাই প্রত্যেকটি বেকার ভাই বোনের চোখের জল শেষ হোক, তাদের ঘরে চাকরি এসুক, তাদের বাবা মার মুখে হাসি ফুটুক। এ হলো আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।